দেখো 100% কমন দেওয়া কিন্তু সম্ভব নয়, তবে বেশ কিছু প্রশ্নাবলী রয়েছে যেগুলো আমাদের মনে হয় পরীক্ষার সামনে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত। তার সাজেশন তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে। এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো পিডিএফটা ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি। পিডিএফ আসতে দেরি রয়েছে, অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তবে দেখো, এই সাজেশন তোমাদের এবং আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাগ্য ভালো থাকলে তোমরা এই লিমিটেড সাজেশন থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং একটা সুন্দর স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তবে অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়েছো, তোমরা পরীক্ষায় অবশ্যই একটা হাই স্কোর করতে পারবে। যদি তোমাদের সিলেবাসের প্রত্যেক টপিক ভালো করে পড়া থাকে, রিভাইজ করা থাকে, সেভাবেই তোমরা প্রস্তুতিটা নিয়ে থাকো, অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। অন্যদিকে যারা আমাদের পেইড নোটস নিয়েছো এবং পেইড নোটসের A to Z ডিটেলস পড়ে ফেলেছো, তোমরাও কিন্তু পরীক্ষায় যথেষ্ট স্কোর করতে পারবে। সেই সঙ্গে যারা পড়োনি, সিলেবাস কী সেটাও জানো না, কোনো কারণবশত সেমিস্টারে পড়াশোনা হয়নি, তোমাদের জন্য এই সাজেশন। তবে ভাগ্য ভালো থাকলে কমন পাবে, না থাকলে কিছু করার নাই। শুরু করছে আমাদের আজকের এই সাজেশনমূলক ক্লাসটি। মেজর 5 এডুকেশনের সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। মেজর 5 এডুকেশন থেকে পড়তে হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের সেকেন্ড পার্ট। এবং তোমরা সবাই জানো ফোর্থ সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয়, মেজর 5 এবং মেজর 6। আজকের এই ভিডিওটিতে তোমরা মেজর 5 পেয়ে যাবে। আর আমরা সাজেশন দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত ছিলাম না, কারণ আমাদের যে সাবজেক্টের পেইড নোটস আমরা প্রোভাইডেড করি সেই সাবজেক্টের নোটপত্র থাকার কারণে কিন্তু সাজেশন প্রদান করা হয় না। তো যাই হোক, তা সত্ত্বেও মেজর 5টার সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে আমরা বাংলা ভার্সনটাকে আলোচনা করব, তারপরে ইংলিশ ভার্সনটা আলোচনা করব। এই পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে। আর এটা ভিডিওটি শুরুতেই বলা হয়েছে। আর একটা কথা, পিডিএফ আসতে দেরি রয়েছে, 15 তারিখের পরে পিডিএফ পাবে। তো ভালো হবে ভিডিওটিকে যদি এখনই দেখে রাখো। আমরা প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন পড়ব সেগুলো দেখতে পাচ্ছি। তো আমি কিছু প্রশ্ন জাস্ট নাম নেব, এগুলো পড়বে ভালো করে। প্রত্যেকটা প্রশ্নই যদিও গুরুত্বপূর্ণ, আমি কিছু প্রশ্ন মার্ক করে দিচ্ছি। যেমন আচরণবাদ কী, এর মূল ধারণা বৈশিষ্ট্য একটু পড়ে রাখবেন। আচরণবাদের শিক্ষাগত গুরুত্ব বা শিক্ষাগত প্রভাব পড়বে, ঠিক আছে। আচরণবাদ তত্ত্বগুলিকে কীভাবে বিশ্লেষণ করতে হবে তোমাদের সেগুলো পড়তে হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এদের প্রভাব বা প্রয়োগ। জ্ঞানবাদ পড়বে, জ্ঞানবাদের ধারণা, প্রধান বৈশিষ্ট্য বা মৌলিক বৈশিষ্ট্যগুলো পড়বে। শিক্ষাক্ষেত্রে তাৎপর্য, এই সমস্ত বিষয় ভালো করে পড়তে হচ্ছে। সেই সঙ্গে এই আচরণবাদ এবং জ্ঞানবাদের মধ্যে কিন্তু পার্থক্য কিংবা মিল, এই দুটো একটু ভালো করে পড়ে রাখবে। এবং শিক্ষাক্ষেত্রে এদের অবদান, বৈশিষ্ট্য, এক কথায় এগুলোই এই প্রথম অধ্যায় থেকে পড়লেই কিন্তু ব্যাস যথেষ্ট। তাছাড়াও কিছু প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ, একটু পড়ে রাখবে। আমরা নিচে আসবো। আর যেমনটা বললাম, প্রথমে বাংলা ভার্সনটাই আলোচনা করছি। আমাদের দ্বিতীয় অধ্যায় থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড ইরর, ঠিক আছে। আর এই তত্ত্বটা একটু ভালো করে পড়বে। এর বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক প্রয়োগ। থর্নডাইকের শিক্ষাতত্ত্বের মূল সূত্রগুলো একটু দেখবে, শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রয়োগযোগ্য হয় এটা দেখবে। ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতির সীমাবদ্ধতা এবং সমালোচনামূলক মূল্যায়ন। প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং তোমরা পড়বে, 3 মার্কের জন্য প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এর প্রক্রিয়া ও শিক্ষামূলক প্রাসঙ্গিকতা ভালো করে দেখে রাখবে। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের উপাদান পর্যায়গুলি, তারপর হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের সমালোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে এদের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দেখছো, এগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় একটা কনফিডেন্স ফিল করবে, আত্মবিশ্বাসী হবে এবং এখান থেকে প্রশ্নাবলী পরীক্ষায় কমন পেয়ে যাবে। স্কিনারের শিক্ষাতত্ত্বের সীমাবদ্ধতা এবং সমালোচনা দৃষ্টিভঙ্গি, আমি হয়তো কিছু প্রশ্ন এখানে বাদ করে দিয়েছি, কারণ বেশি প্রশ্ন দিলে এখন তোমরা পড়তেও পারবে না। আর একটা বিষয়, এখানে 5টা অধ্যায় রয়েছে। 5টা অধ্যায়ের মধ্যে তোমরা যদি যে কোনো 3টা অধ্যায় পড়তে পারো, তাহলে কিন্তু ওই পরীক্ষা হলে গিয়ে টেনশন ফিল হবে না। আর একটা কথা যেটা না বললেই নয়, কি বলতে চাইলাম, হ্যাঁ, এখানে কিন্তু স্কিনারের বিষয়ে তো আলোচনা করছি। আর একটা প্রশ্ন আমার মনে পড়ছে, সেটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব। আমার মনে নেই এই মুহূর্তে, কিন্তু দ্বি উপাদান তত্ত্ব আমাদের সিলেবাসে আছে কি নাই সেটা আমার মনে নেই। তো দ্বি উপাদান তত্ত্বটা একটু পড়ে রাখবে, ঠিক আছে। দ্বি উপাদান তত্ত্ব একটু পড়ে রাখবে। আবার বলছি, অধ্যায় 3 বুদ্ধিমত্তা বলতে কি বুঝো, 3 মার্কের প্রশ্নাবলী এখান থেকে বিশেষ করে তোমাদের আকর্ষণ করে পড়তে হচ্ছে। আইকিউ এবং ইকিউ এর ধারণা, পার্থক্য, এদের বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে বুদ্ধিমত্তার গুরুত্ব, গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি আলোচনা করে এই তত্ত্বের শিক্ষাগত বা শিক্ষার ক্ষেত্রে কতটা কার্যকর। গিলফোর্ডের স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট তত্ত্বটি, তারপর হচ্ছে গার্টনার ও গিলফোর্ডের তত্ত্বের তুলনামূলক আলোচনা। বাকি প্রশ্নগুলি এখান থেকে দেখে রাখবেন। বুদ্ধিমত্তার বিষয়গুলো রয়েছে, সৃজনশীলতার মধ্যে পার্থক্য, বুদ্ধিমত্তা সম্পর্কে আলাদা প্রশ্ন আসতে পারে, সৃজনশীলতা থেকে আলাদা প্রশ্ন আসতে পারে, এগুলো একটু দেখে রাখবেন। নিচে আসবো, আর একটা প্রশ্ন এখানে রয়েছে, শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতা বিকাশে একজন শিক্ষকের কী ভূমিকা রয়েছে। প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। ইংলিশ ভার্সন নিচে রয়েছে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। পরবর্তী, স্মৃতির ধারণা, এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট। স্মৃতির ধারণা ব্যাখ্যা, স্মৃতির ধাপসমূহ, এর শিক্ষাগত প্রভাব প্রত্যেকটাই পড়বে। স্মৃতির বিভিন্ন প্রকারভেদ ব্যাখ্যা করে তাদের বৈশিষ্ট্য পড়ে রাখবে। স্মৃতি ব্যর্থতার কারণগুলি ব্যাখ্যা করে এবং কীভাবে শিক্ষাক্ষেত্রে তা
কাটিয়ে ওঠা যায় সেগুলো পড়বে। বাকি প্রশ্নাবলী এখান থেকে দেখতে পাচ্ছ। মনোযোগ মোস্ট ইম্পর্টেন্ট, মনোযোগের প্রত্যেকটা টপিক এখান থেকে পড়ে রাখবে। তারপরে এখানে আর কি রয়েছে, প্রত্যেকটা একটু দেখে রাখবে। এবং এখানে আসলে সেমিনার কি, এই অধ্যায়টা সবাই অ্যাভয়েড করতে পারো, না পড়লেও চলবে। যদি উপরের 4টা অধ্যায়ের মধ্যে যে কোনো 3টা অধ্যায় পড়তে পারো ভালো করে, ঠিক আছে। এই অধ্যায়টা না পড়লেও চলবে, যদিও প্রশ্নাবলী এখানে রয়েছে। সেমিনার কি 3 মার্কের জন্য, এর উদ্দেশ্য, শিক্ষাগত গুরুত্ব, সেমিনারের শিক্ষার ক্ষেত্রে সেমিনার পদ্ধতির বৈশিষ্ট্য, উপযোগিতা, তারপরে বাকিগুলো আর আমি বলছি না, বলতে বলতে আমার মাথা ব্যথা হয়ে গেল, একটু পড়ে রাখবে। বারংবার বলি, সেমিস্টারের শুরুতেই বলা হয় নোট নেওয়াটাই তো গুরুত্বপূর্ণ না। আমি যে বা আমরা যে বলি নোটই নেওয়া, সেটা তো কোনো মানে হয় না। নোট যারা নেবে তাদের ক্ষেত্রে তো সুবিধা হবেই। আর যারা সেমিস্টারের শুরু থেকে কনসেপচুয়াল পড়েছো, মানে সিলেবাস ধরে ধরে পড়েছো, প্রত্যেকটা অধ্যায় পড়েছো, তোমরা তো ভালো স্কোর করবে যদি তোমাদের প্রস্তুতিটা ভালো থাকে। আমি আবারও বলবো, এই পরীক্ষায় কী হয় না হয় সেটাতে মাথা ঘামার কোনো প্রয়োজন নেই। যতদিন রয়েছে একটু পরিশ্রম করো, চেষ্টা করো ভালো রেজাল্ট করার জন্য। পরের সেমিস্টার থেকে এই ভুলগুলো আর করবে না। পরের সেমিস্টার থেকে হয়তো আমাদের কাছে নোট নাও, কিংবা কারো কাছে নোট নিলে একটা পড়ার টাইম টেবিল তোমরা নিজেরা তৈরি করে নোট নিলে একটা কিন্তু পড়ার আগ্রহী হয়ে যায়, যে আমরা টাকা দিয়ে নোট নিলাম, একটা পড়ার জন্য কিন্তু আগ্রহী হয়। আর যদি নোট নিতে না পারো, তাহলে সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ো, দেখবে তোমার জীবনটাই আলাদা হয়ে যাবে। তোমাদের পরীক্ষার নম্বর করার যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু তোমরা আয়ত্ত করতে পারবে। মিলতে পরের কোনো সাজেশনমূলক ক্লাস।